নমস্কার। গল্প দাদার আসরে আপনাদের বন্ধু অনুপ রায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানায়। বন্ধুরা, আজ শোনাবো প্রেমেন্দ্র মিত্র রচিত এক ভয়াল ভয়ঙ্কর ভৌতিক কাহিনী। কি প্রস্তুত তো? তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্র রচিত ভয়াল ভয়ঙ্কর ভৌতিক কাহিনী মাঝরাতের কল। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তারপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরু গোটা কয়েক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটারে। এই মোটার আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট বোধহয় আর কিছুতে নেই। আমাদের শহরটা অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতরে বাড়ি ঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসবের কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটারের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটারের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতে দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কারটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটার চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন বোধহয় আর কেউ নেই। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটার থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটারের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটারের ভালো রকম সেবা শুশ্রূষা হয়েছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটারের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটার সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রের ডাকে সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপরেই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটারের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটারের বেগও মন্তর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটার চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। ক্যাতরাতে ক্যাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটার
হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল, আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটারে সারা রাত কাটানোও অসম্ভব। তাহলে এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু। এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য তখন আমি ব্যস্ত নই। আমার সাহায্য করার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলামও তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি যে বিপদ হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়েই বললাম, তা কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলুম, তা কি অসুখ তোমার রোগীর? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে রোগী দেখতে। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে তো আর বসে থাকতে পারি না। বাধ্য হয়েই বললাম, তা চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটা বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা আমায় বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম।
ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু? আপনার দয়া কখনো ভুলব না। বসুন বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া, সেইটি টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ গলায় বলে উঠলেন, বসুন বসুন, এখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি আপনাকে, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রুগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, বুঝলাম। খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু? বাঁচাতে পারবেন ডাক্তারবাবু? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, হ্যাঁ। বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের তো অনেক ক্ষমতা, তাই না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি যদি আজ রাতেই মারা যায়। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনাকে ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় পড়া গেল তো। বললাম, যদি নেহাত তাই হয় তাহলে ফি নাই বা পেলাম। আর আর আমরা শুধু ফির জন্য সবসময় সব জায়গায় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু কিন্তু আপনার ফিজের ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। ধরুন ধরুন হঠাৎ যদি আমি মরে যাই, ওই ওই যে বাক্সটা দেখছেন, ওটা খুলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা আপনি নেবেন, আর আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি কি জিনিস? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ ওখানে যে আছে শুধু আমি আর আপনি জানি, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। আমি এবার বলতে যাচ্ছিলাম, আচ্ছা, আপনার অসুখটা সম্বন্ধে কি জান? হ্যাঁ, অসুখ অসুখ তো দেখবেনই, তার আগে
আর একটা কথা বলে নি, ওই কাগজটি হলো আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামের উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানিনি তো রক্ত জলের চেয়ে ঘন, রক্তের টানই আলাদা, কিনা ডাক্তারবাবু? আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে আমি বললাম, এবার আমি কি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, হ্যাঁ হ্যাঁ, এইবারে আপনি দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি সত্য বলে কিছু থাকে, তাহলে এ রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। তাহলে তাহলে এসবের মানে কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে একেবারে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটারে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটার চালিয়ে শহরের মাঝ বরাবর আসার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটারের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটার বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটার এমন শুধরে গেল কি করে? তার পরদিন দিনের আলোকে লোক সঙ্গে করে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। কিন্তু কিন্তু সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি আজও করতে পারিনি। বন্ধুরা, আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।